আমি দেখলাম তুমি ড্রাগন ফ্রুট খাচ্ছ। হ্যাঁ, তো কি হলো? এটা খাওয়া ভুল নাকি? না, আসলে সবাই এটাকে খেতে চায়, কিন্তু এখানে কেউ পায় না। এটা তো যার যা ভাগ্য। দূরে একটা জঙ্গলে বেশ উঁচু একটা গাছ ছিল। তাতে একটা ফল হতো যার নাম ড্রাগন ফ্রুট ছিল। আসলে ড্রাগন ফ্রুট দেখতে আলাদা রকম ছিল, আর ওকে জঙ্গলের সব পশুরা খেতে চাইতো। কিন্তু সেই ফলটা এত উঁচু ছিল যে কেউ ওর কাছে যেতেই পারতো না। একদিন একটা জিরাফ জঙ্গলে আসে। ওর খুব খিদে পেয়েছিল, আর খুঁজতে খুঁজতে ও জঙ্গলে সেই ড্রাগন ফ্রুট দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওর কাছেও যায়। বাহ, এরম ফল তো জীবনে আমি দেখিনি। দেখি তো খেতে কেমন। আর এটা বলতে না বলতেই ও গাছে ঝোলা অবস্থাতেই সেই ফলে দুটো কামড় বসায়। আরে বাহ, এটা তো খুব টেস্টি। মজা এসে গেল। আর মজা করে সেই ফল খেতে লাগে। আর তিনটে ফল খাওয়ার পর খিদে শান্ত হয়। তখনই ও দেখে যে ওর কাছে হাতি, ভালুক, বাঁদর, হরিণ আর জংলি বিল্লি আসছে। জিরাফ, আমি দেখলাম তুমি ড্রাগন ফ্রুট খাচ্ছ। হ্যাঁ, তো কি হলো? এটা খাওয়া ভুল নাকি? না, আসলে সবাই এটাকে খেতে চায়, কিন্তু এখানে কেউ পায় না। তোমার হাইটটা তো খুব ভালো, তাই আসার পরেই তুমি খেতে পারলে এটা। শুধু এই জন্যে তোমাকে এটা বলা হয়েছে। এটা তো যার যা ভাগ্য। আমাদের একটা রিকোয়েস্ট, তুমি সবাইকে একটা ড্রাগন ফ্রুট এনে দাও না, হ্যাঁ? আমরাও দেখবো এর টেস্টটা কিরকম। আজ যদি তোমাদের এটা আমি তুলে দিয়ে দেবো, কালকে তো অন্য জানোয়াররাও লাইনে চলে আসবে, হ্যাঁ? আর এমনি তো এটা অনেক টেস্টি। আমি চাই যে শুধু আমি এটাকে খেয়ে টেস্টটা নেব, তাই তোমরা তো খাওয়ার কথা ভুলেই যাও। এটা বলে জিরাফ সেখান থেকে চলে যায়, আর বাকি পশুরা উদাস হয়ে চলে যায়। তারপর থেকে রোজই জিরাফ সেই ড্রাগন ফ্রুট খেয়ে নিজের খিদে শান্ত করত, আর কারোর সাথে কথা বলতো না। নিজের জীবনও বেশ আনন্দেই কাটাচ্ছিল। এভাবেই ধীরে ধীরে 1 বছর কেটে যায়। জিরাফ বুঝতে পারছিল যে ওর পা ধীরে ধীরে কমজোর হচ্ছে, আর ধীরে ধীরে বেশ অলসও হয়ে যাচ্ছিল। একদিন রাতে জঙ্গলে হঠাৎ কারোর খুব চেঁচানোর আওয়াজ শোনা যায়। আহ, আহ, খুব ব্যথা করছে। আহ আর নিস্তব্ধতায় পুরো জঙ্গলে সেই আওয়াজ ছড়িয়ে যাচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল না যে আওয়াজটা আসছে কোত্থেকে। সকাল হতেই সবাই এক জায়গায় জমায়েত হয়, আর ডাক্তার খরগোশ ওদের কাছে পৌঁছায়। এই আওয়াজটা সারা রাত ধরে আসছে, চলো একবার গিয়ে দেখি যে এরকম চেঁচাচ্ছে কে। তারপর সবাই একত্র হয়ে সেই আওয়াজের দিকে এগিয়ে যায়। ওরা দেখে যে সেই জিরাফ মাটিতে বসে আছে, আর সারা রাত সেই কাতরাচ্ছিল। এই জিরাফ আমাদের জঙ্গলে কবে এলো? গত 1 বছর ধরে এখানেই তো থাকছে। জিরাফ, তুমি এভাবে কষ্ট পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? ডক্টর খরগোশ, কাল রাত ধরে আমার পায়ে খুব যন্ত্রণা করছে। এত শক্তিও নেই যে আমি উঠতে পারি। গা হাত পাও খুব যন্ত্রণা করছে। আচ্ছা, কালকে সন্ধেবেলায় কি খেয়েছিলে? আমি তো 3 বেলা ড্রাগন ফ্রুটই খাই। 3 বেলায় ড্র্যাগন ফ্রুট? এ বাবারে, এটা তো ঠিক করোনি তুমি। আমি তো ড্র্যাগন ফ্রুটের ব্যাপারে পড়েছিলাম, এটা খেতে কিন্তু খুব টেস্টি, কিন্তু এটা সব সময় খেতে নেই, জানো তুমি? এটা যদি তুমি 10 দিনের বেশি খাও তো ব্লাড সুগার লেভেলটা বেড়ে যেতে পারে। আর এখানে তো তুমি 1 বছর ধরে খেয়েছো, তাই তোমার এই অবস্থা। আমার খুব বড় ভুল হয়ে গেছে। মনে হয় কিছুক্ষণের মধ্যে আমি মরে যাব। এটার উপায় হচ্ছে কালো পাহাড়ে যে গ্রিন ফ্লাওয়ার আছে সেটা, ওটা খেতে কিন্তু খুব তেতো, কিন্তু একবার যদি তুমি ওটা খাও তাহলে তুমি সবসময় ঠিক থাকবে। কিন্তু আমি তো 2 পা হেঁটেও যেতে পারবো না এখন। কি করে যাব এখানে? কোনো ব্যাপার না, আমরা ওইখানে গিয়ে নিয়ে আসবো।
তুই ঠিক হয়ে যাবি জিরাফ। আমি তো গাছ থেকে তোমায় একটা ফলও তুলে দিতাম না, তাহলে তুমি আমার জন্য ওইখানে কেন যাবে? তুমি এই জঙ্গলেরই সদস্য, এটা আমাদের কর্তব্য যে আমরা তোমাদের বিপদে সাহায্য করি। আর এটা বলে সব পশুরা সেখান থেকে চলে যায়। এবার জিরাফের ব্যথাও বাড়তে লাগে আর ও নিজের কর্মে খুব অনুতপ্ত হয়। তখনই ওর কাছে ওর পুরনো শত্রু ছোট্ট গন্ডার আসে আর বলে, আরে জিরাফ, তুই এখানে? আমি তো ভেবেছিলাম জঙ্গল ছেড়ে তুই এখানেই থাকবি, তাই এসে গেলাম আমি। হিপ্পো, আমায় তুই জ্বালাস না, আমার শরীর ভালো নেই, কিন্তু হেভি মজা হবে। জিরাফ কিছু বলার আগেই গন্ডার ওকে এসে জোরে ধাক্কা মারে। আহ, এটা ঠিক করছিস না তুই হিপ্পো, খুব কষ্টে আছি আমি আগেই, এরমভাবে আমার সাথে করিস না, এটাই তো আসল মজা বন্ধু। আর এটা বলে বারবার ওর ওপর হামলা করতে লাগে। কিন্তু তখনই সব পশুরা ফিরে আসে। ডাক্তার খরগোশের হাতে সেই সবুজ ফুল ছিল আর সবাই গন্ডারকে দেখে অবাক হয়ে যায়। হিপ্পো, আমাদের বন্ধুকে এরকম বিরক্ত কেন করছিস? কি বন্ধু? এরম জানোয়ারেরও বন্ধু হতে পারে নাকি? হ্যাঁ, আমাদেরই বন্ধু। যদি তুই বাঁচতে চাস চুপচাপ চলে যা, না হলে একটা ধাক্কা মারবো আর তুই মরে যাবি। বাপরে, এত বন্ধু! এখান থেকে আমার এক্ষুনি পালিয়ে যাওয়া উচিত। আর এটা বলে গন্ডার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এই নাও জিরাফ, ফুলটাকে খেয়ে নাও। আর এটা বলে ডাক্তার খরগোশ জিরাফের সামনে সেই সবুজ ফুল রেখে দেয়। জিরাফ সেই ফুল খেয়ে নেয়। তারপর সব পশুরা ওর পাশে বসে ওর সাথে কথা বলতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই ওর ব্যথা চলে যায় আর ধীরে ধীরে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়ায়। খুব ধন্যবাদ বন্ধুরা, আজ তোমার জন্য প্রাণে বাঁচতে পেরেছি আমি। আর আমি সবার কাছে ক্ষমাও চাইছি। আজ থেকে আমি মিলে ঝুলে এখানে থাকবো, আর আমি সবার সাহায্যও করবো এখানে। এটা শুনে সব পশুরা খুশি হয়ে যায় আর জিরাফ প্রত্যেককে একটা একটা ড্রাগন ফল পেড়ে এনে দেয়। সব পশুরা ওকে খুব মজা করে খায় আর সবাই খুশিও হয়ে যায়। বাহ, এটা তো কি টেস্টি ছিল রে, মজা এসে গেল। আচ্ছা, ভালো লাগলে আরেকটা এনে দেবো কি আমি? না না, যথেষ্ট, না হলে আজ রাত আমরাও জঙ্গলে এরম ভাবেই চেঁচাবো। এটা বলে সবাই জোরে জোরে হাসতে লাগে। পিঙ্কু, তোকে কতবার না বললাম যে সাথে থাক, বারবার এদিক ওদিক চলে যাচ্ছিস। কি মা, সব সময় আমাকে বকতেই থাকো। আমি কি আর ছোট বাচ্চা রয়েছি? আমি তো এখন বড় হয়ে গেছি। বদমাস শিকারী। বিকরাল সিং খুব বদমাস শিকারী ছিল। ওর মনে পশু পাখিদের প্রতি কোনো দয়া ছিল না। নিরপরাধ পশুদের মারত আর ওদের ছাল উঁচু দামে বিক্রি করত, আর কখনো পশুকে জালে ফাঁসিয়ে জবাই করতে দিত। সকাল থেকে সন্ধে হতে চলেছে, কিন্তু একটাও শিকার পাইনি। আমি শিকারের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা আগের থেকেই নিয়ে রেখেছি, আর যদি আমি এখন শিকার না দিই তাহলে কে জানে কি হবে। বিকরাল সিং নিজের সাথে কথা বলছিল আর লুকিয়ে হরিণের অপেক্ষা করছিল। কিন্তু সেদিন সন্ধে হয়ে এলো আর একটা হরিণ পেল না। এই জানোয়ারগুলো মনে হচ্ছে খুব চালাক হয়ে গেছে। বিকরাল এসব ভাবছিলই হঠাৎ ওর কানে হরিণের পায়ের আওয়াজ আসে, আর তখনই ও গাছের আড়ালে লুকিয়ে যায়। ও দেখতে পায় যে কয়েকটা হরিণ ওর দিকেই আসছে। চলো, অনেক অপেক্ষার ফলটা এখন মিষ্টি হবে। আর এটা বলে ও হরিণদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে। হরিণের সেই দলে চিঙ্কু হরিণ তার ছেলে পিঙ্কু হরিণের সাথে ছিল, আর ওকে বারবার বোঝাচ্ছিল, পিঙ্কু, তোকে কতবার না বললাম যে সাথে থাক, বারবার এদিক ওদিক চলে যাচ্ছিস। কি মা, সব সময় আমাকে বকতেই থাকো। আমি কি আর ছোট বাচ্চা রয়েছি? আমি তো এখন বড় হয়ে গেছি। পিঙ্কু, যা বলছি চুপচাপ শোন।
দেখতে পাচ্ছিস না, সন্ধে হতে এলো যে। কিন্তু পিঙ্কু ওদের কথা শোনে না, আর মায়ের নজর ওর থেকে সরতেই চোখের পলকেও গায়েব হয়ে যায়। মাও না সব সময় চেঁচাতেই থাকে। আমি তো আর ছোট নেই, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না? পিঙ্কু মায়ের থেকে দূরে তো হয়ে গিয়েছিল, কিন্তু ও জানতো না যে ভবিষ্যতের বিপদের দিকে ও এক ধাপ এগিয়ে গিয়েছে। গাছের আড়ালে লুকিয়ে থাকা বিক্রম সিং ওর ওপর নজর গেড়ে রেখেছে। হ্যাঁ, হরিণের বাচ্চাটা ছোট বটে, কিন্তু মার্কেটে খুব দাম। এর অনেক টাকা পাবো আমি। ভালো হচ্ছে দল থেকে আলাদা হয়ে গেছে, এবার একে আমি শিকার করব। এটা ভেবে বিকরাল সিং আবার ওর বন্দুকের নল পিঙ্কু হরিণের দিকে ঘোরায়। পিঙ্কু হরিণ ওদিকে জঙ্গলের মাঝামাঝি দাঁড়িয়ে একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে নিজের ছবি জলে দেখছিল। আমি কত স্মার্ট দেখাচ্ছি আজকে, একদম হিরোর মতন। বড় হয়ে আমি হিরোই হব। কিন্তু তখনই বিকরাল সিং এর বন্দুক থেকে বেরোনো গুলি পিঙ্কুর গায়ে গিয়ে লাগে, আর পিঙ্কু ব্যথায় চেঁচিয়ে ওঠে। আ মা মা! পিঙ্কু হরিণের সেই আর্তনাদ শুনে ওর মা চিঙ্কি হরিণের মন কেঁপে ওঠে। আরে, এটা তো আমার পিঙ্কুর আওয়াজ। ওর আবার কি হলো? কতবার বললাম যে আমাকে ছেড়ে যাস না, কিন্তু আমার কথা শোনে কোথায়? পিঙ্কু, পিঙ্কু, কোথায় গেলি তুই বাবা? পিঙ্কু! চিঙ্কি হরিণ তখন সেই আওয়াজের দিকে ছুটে যায়, কিন্তু দলের অন্য হরিণ তখন ওকে আটকে দেয় আর থামিয়ে ওকে বলে, চিঙ্কি, একদম বোকামি করো না। তোমার ছেলেকে শিকারি গুলি মেরে দিয়েছে। তুমি ওর কাছে যদি যাও তো তোমাকেও মেরে দেবে। মেরে দিলে মেরে দেবে, কিন্তু আমি তো একটা মা। আমার ছেলেকে এভাবে কিভাবে ফেলে আসতে পারি আমি? এটা বলেও কাঁদতে কাঁদতে নিজের ছেলের আওয়াজের দিকে দৌড়ে যেতে লাগে। ওদিকে পিঙ্কু হরিণ গুলি লাগার কারণে আহত হয়ে থাকে। ওর শরীর থেকে টানা রক্ত বেরিয়ে যাচ্ছিল, আর চোখের সামনে ক্রমশ অন্ধকার হতে লাগে। আহ, আহ, এ আমার কি হচ্ছে? আমার আমার চোখের সামনে অন্ধকার অন্ধকার কেন দেখাচ্ছে? পিঙ্কু হরিণ শেষমেশ জোরে চেঁচায় আর অজ্ঞান হয়ে সেই পুকুরেই পড়ে যায়। সেই পুকুরের ভেতর মাছের রাজা মোহনের নজর পিঙ্কুর উপর যায়। আরে আরে, এ তো পিঙ্কু, আমার বান্ধবী চিঙ্কির ছেলে। হে ভগবান, এর আবার কি হয়ে গেছে? হ্যাঁ, শিকারি মনে হয় গুলি মেরেছে। মাছের রাজা মোহন তারপর জলের সব প্রাণীদের একত্র করে আর বলে, আমার বন্ধু মাছেরা, শোনো, এ হচ্ছে পিঙ্কু, আমার বান্ধবীর একটা ছেলে। এর হয়তো ওই শিকারি বিকরাল গুলি মেরে দিয়েছে গায়ের মধ্যে। ও আমাদের শত্রু। এর আগে অনেক জানোয়ারদের এরম ভাবে তুলে নিয়ে গেছে। এর প্রাণ তো বাঁচাতেই হবে, আর তার সাথে লুকাতেও হবে। ওই বিকরাল সিং একে এখানে নিতে আসবেই। মাছ রাজার কথা শুনে জলের সব মাছরা ওকে বলে, আপনি বলুন আমাদের কি করতে হবে? আমাদের পুকুরের মধ্যে যেই পাতাগুলো আছে ওর লেপ লাগাতে হবে, আর তার আগে গুলিটা বার করতে হবে, না হলে বিষটা শরীরে ওর ছড়িয়েই যাবে। মাছেরা তখনই সেই গুলি বের করতে লেগে যায়, কিন্তু পিঙ্কু এখনো অজ্ঞানী ছিল। কিছু মাছ পুকুরের তলায় ঔষধি গাছ নিয়ে তার পাতা বেটে তার রস দিয়ে পিঙ্কুর ঘা সারিয়ে দেয়। হ্যাঁ, কিছু করে জ্ঞান ফিরে আসবে, আর শিকারিটাও এখানে চলে আসবে। এইবার শিকারিকে মজা দেখাতেই হবে। ওদিকে পিঙ্কুর মা পুকুর পাড়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু ও নিজের ছেলেকে দেখতে পারছিল না। আওয়াজ তো এদিক থেকে এসেছিল, কিন্তু পিঙ্কু কোথায় গেল? পিঙ্কুকে কেন দেখতে পারছি না? পিঙ্কু, পিঙ্কু! ওদিকে পুকুরের তলায় মাছের রাজা ওর বন্ধুর আওয়াজ শুনতে পায়। আরে, এ তো চিঙ্কি। এ তো নিজের ছেলের জন্য এখানে এসছে, কিন্তু ওই শিকারি ও তো এদিকেই আসবে। কি করে ওকে বাঁচাই? কি করে আমি ওকে বলি? মাছের রাজা কিছু করতে পারতো তার আগেই বিকরাল সিং সেই রাস্তায় এসে যায়। আরে, ওই হরিণের বাচ্চাটা কোথায় কোথায় চলে গেছে ও? হ্যাঁ, পালিয়ে গিয়ে থাকবে। সব পরিশ্রম পুরো মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেল। কিন্তু তখনই বিকরাল সিং এর নজর চিঙ্কির ওপর যায়। ওরে বাস, এটাকে বলে ভাগ্য।
একটা শিকার পালালো, আরেকটা শিকার সঙ্গে সঙ্গে এসেও গেল। আমার ভাগ্যটাই সোনায় বাঁধানো। চলো, একে গুলিটা মেরে দেওয়া যাক। আর এটা ভেবে বিকরাল সিং চিঙ্কির দিকে বন্দুক ওঠায়, তারপর গুলি চালায়। তারপর সেখানে একটা জোরে চিৎকার ওঠে, কিন্তু সেই চিৎকার চিঙ্কির ছিল না, স্বয়ং বিকরাল সিং এর ছিল। ওর শরীরে অনেকগুলো কাঁটা লেগেছিল, আর সেই কাঁটা মাছের ছিল। আর সেই কাঁটার কারণে ওর গুলির দিক ভ্রষ্ট হয়ে যায়। আরে আরে, এই এই কাঁটা আমার শরীরে কি করে লেগে গেল? ব্যথা করছে, খুব ব্যথা করছে আমার, কেউ বাঁচাও। বিকরাল সিং ক্রমশ চিৎকার করে যাচ্ছিল, ওর গা দিয়ে রক্ত ঝরছিল। চিঙ্কিও বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। তখনই মাছের রাজা জল থেকে বেরিয়ে আসে। চিঙ্কি, একদম ঘাবড়িও না তুমি, ঠিক আছে? এই শিকারি, একে আজ আমরা এমন শাস্তি দেব, জঙ্গলের দিকে কোনোদিনও আসবে না। আর হ্যাঁ, তোমার ছেলে একদম ভালো আছে। আমার সব মাছ বন্ধুরা ওকে এক্ষুনি বাইরে নিয়ে আসবে। ও এটা বলতে বলতে পুকুরের অন্যান্য মাছেরা পিঙ্কুকে নিয়ে জলের উপর আসে, আর ওকে দেখে চিঙ্কি জড়িয়ে ধরে। মা, মা, আমার ভুল হয়ে গেছে। আমি যে তোমার কথা শুনিনি, তাই জন্যে এই শাস্তিটা পেয়েছি। মা, দেখো না, আমার পেটে কত বড় আঘাত লেগেছে। ওর গায়ে ক্ষত দেখে চিঙ্কির চোখে জল চলে আসে। ওকে আদর করতে লাগে আর বলে, সব ঠিক হয়ে যাবে আমার সোনা, সব ঠিক হয়ে যাবে। ওদিকে বিকরাল সিং সবার নজর এড়িয়ে পালানোর কথা ভাবছিল, কিন্তু তখনই মাছের রাজার নজর ওর উপর যায়। আমার মাছ বন্ধুরা, এই বদমাশকে পালাতে দেব না। আক্রমণ, আক্রমণ করো সবাই। তারপর তো সব মাছেরা বিকরাল সিং এর ওপর নিজের কাঁটা কোনো ভালার মতো ছুঁড়তে লাগে, আর সে কাঁটা গিয়ে ওকে বিঁধতে লাগে। আরে, ব্যথা করছে, কেউ ছেড়ে দাও। এই কাঁটাগুলো তো পুরো ছুঁচের মতন ফুটে যাচ্ছে গো, খুব ব্যথা করছে, আর পারছি না, আর আমি সামলাতে পারছি না। বিকরাল সিং সেখানেই মরে যায়, আর ওর পাপের শাস্তি পেয়ে যায়।